রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই ক্লাসে আমি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ বারিক তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় চলতড়িৎ। চলতড়িৎ অধ্যায়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করব পর্যায়ক্রমে, আশা করি যে তার কিছু লিখে রেখেছি আমি। তড়িৎ জিনিসটা আসলে কি, রোধের সূত্রাবলী, তড়িৎ বিভব, তারণ বেগ, ওহমের সূত্র, কির্চফস ল এবং এগুলোর অ্যাপ্লিকেশন এবং এগুলোর সমবায়গুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই আচ্ছা, আমরা জানি তড়িৎ বিষয়টা কি। তার আগে কয়েকটা স্লাইডে কয়েকটা চিত্রটা দেখি নেই আমরা। আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের আলোকসজ্জা দেখি, এই যে একটা স্টেজ প্রোগ্রাম, এগুলো আসলে কেন হয়? আমরা জানি যে এই যে দেখো বাল্বটা জ্বলছে, অর্থাৎ ইলেকট্রন ফ্লো করছে, সার্কিট পূর্ণ হচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা এই বিদ্যুতের ক্ষেত্রে সবচাইতে যার বেশি অবদান যেসব বিজ্ঞানী, তাদের মধ্যে একজন হচ্ছে উইলিয়াম গিলবার্ট, তোমরা জানো নিশ্চয়ই। আরেকজন বিজ্ঞানী হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। একজন হচ্ছে ব্রিটিশ আর একজন হচ্ছে আমেরিকান। এই দুইজন বিজ্ঞানীর অবদান এই তড়িতের ক্ষেত্রে। তো আমাদের আজকের অধ্যায়টা হচ্ছে চলতড়িৎ। তো চলতড়িতের প্রথমে আমরা দেখে নেব তড়িৎ বিষয়টা কি। তড়িৎ বা বিদ্যুৎ, আমরা জানি যে I সমান হচ্ছে Q/T। এখানে প্রতি সেকেন্ডে একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ। আমরা এখানে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের তড়িৎ। আমরা দেখি যে সব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় না। এই যে পদার্থগুলো দেখছি আমরা, এই পদার্থগুলোর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, এগুলোকে বলা হয় পরিবাহী, যেমন গোল্ড, কপার, অ্যালুমিনিয়াম। আবার কিছু পদার্থ রয়েছে যে পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন পাস করতে পারে না। সেই পদার্থটাগুলো এই যে এখানে আছে, যেমন কাঠ, পেপার, প্লাস্টিক। আবার কিছু পদার্থ রয়েছে এছাড়াও আংশিকভাবে চার্জ তার মধ্যে প্রবাহিত হয়, চার্জ ক্যারিয়ারগুলো, যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর, সিলিকন, জার্মেনিয়াম এবং এদের দ্বারা তৈরি আরো বিভিন্ন ধরনের অ্যালয় রয়েছে। তো এখন আমরা দেখব যে ইলেকট্রন প্রবাহিত হয়, আমরা একটা যদি পরিবাহী আঁকাই, এর মধ্য দিয়ে ইলেকট্রন পাস করে। এখন এর মধ্য দিয়ে ইলেকট্রন যখন পাস করবে, কখন পাস করবে? আমরা জানি পরিবাহীতে মুক্ত ইলেকট্রন রয়েছে। পরিবাহীর মধ্য দিয়ে কখন ইলেকট্রন পাস করবে? যখন ওর দুই পাশে বিভব পার্থক্য সৃষ্টি করা হবে, বিভব বৈষম্য। তাহলে বিভব জিনিসটা কি? আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার হাতে দুইটা বোতল, ধরলাম যে এটা পানি পূর্ণ আছে, এটাও পানি দ্বারা পূর্ণ রয়েছে। আমি যদি এই দুইটা বোতলের মাঝে নল ছিদ্র করে নল লাগিয়ে দেই, তাহলে পানি কোন বোতল থেকে কোন বোতলের দিকে যাবে এইটা ডিপেন্ড করছে। এই যে বড় বোতল এটা উপরে আছে, তার উচ্চতা বেশি, তাহলে এখান থেকে এখানে আসবে। আর যদি এটা উপরে থাকে, এখান থেকে এখানে যাবে। জাস্ট এটা বোঝানোর জন্য আমি বলছি যে ঠিক ওইরকম ভাবে বিদ্যুৎও এইরকম, যে এটা নিম্ন বিভব থেকে দুইটা
ওকে, তো এই নিম্ন বিভবের ইলেকট্রন আর এটা ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা দেখব যে যদি এখন কি করবে, এর মধ্য দিয়ে ইলেকট্রন পাস করবে। আমরা দেখব যে এই জায়গায় ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। এটা হচ্ছে ইলেকট্রনের দিক, ইলেকট্রন। অনুরূপভাবে কারেন্টের দিক কোন দিকে, কারেন্টের দিক হচ্ছে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ এটা হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ, এটা হচ্ছে আই এর দিক, এটা হচ্ছে ইলেকট্রনের দিক। এখন ইলেকট্রনের দিক কেন এরকম, তোমরা জানো যে ইলেকট্রনের আবিষ্কারের অনেক আগেই তড়িৎ কোষ এবং এই ধনাত্মক চার্জ প্রোটন আবিষ্কার হয়, এবং তখন বিজ্ঞানীরা মনে করেছিলেন বা ধরে নিয়েছিলেন যে এই বর্তনীতে কারেন্ট প্রবাহের জন্য এই পজিটিভ চার্জ দায়ী। এ কারণে এই কারেন্টের দিক ধরা হয়েছিল পজিটিভ চার্জ থেকে নেগেটিভ, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কিন্তু পরবর্তীতে যখন ইলেকট্রন আবিষ্কৃত হলো, তারপর দেখা গেল যে আসলে তা নয়, ইলেকট্রনের জন্যই কারেন্ট ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রনস, অর্থাৎ কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এটা অবশ্য ওই পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আবার আলাদা, ওটা চার্জ ক্যারিয়ারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এখন এই পাশ থেকে ইলেকট্রনগুলো এই পাশে যাচ্ছে, তো ওই তখন থেকে আর পরিবর্তন করা হয়নি। সারা বিশ্বে এই কারেন্টের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তো এর মধ্যে এখন যদি ইলেকট্রন প্রবাহিত হতে চায়, তাহলে বাধার সম্মুখীন হবে, একটা বাধা পাবে। বাধা কেন বাধা পাবে? কারণ যখন এর মধ্যে ইলেকট্রন পাস করবে, জানো এর মধ্যে এর এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো তখন বাধা পাবে। তো এটা, এই বাধাটাই হচ্ছে রোধ, অর্থাৎ যে ধর্ম বা গুণের জন্য পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহে বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় রোধ। রোধ একে 8 দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে ওম। এখানে ওমেগা দ্বারা, এই সিম্বল দ্বারা আইডেন্টিফাই করা হয়। তো এই রোধের আবার কতগুলো সূত্র রয়েছে, রোধের সূত্রগুলো আমরা এখন একটু দেখব। তো রোধের সূত্রটা কি? মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তাপমাত্রার উপরে, তাপমাত্রার জন্য এই রোধের মানের পরিবর্তন হয়। তাপমাত্রাটা কিরকম ভাবে পরিবর্তন হয়? আমরা যদি এই রোধ আর যদি আমরা বলি RT, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে R0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর এটা হচ্ছে টি তাপমাত্রায় রোধ, তাহলে 1 প্লাস। তাহলে দেখো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা সহগ। তো এইটা তাপমাত্রার সাথে সাথে রোধের মানে পরিবর্তন হচ্ছে। আরো দুইটা রোধের সূত্র রয়েছে, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে রোধ ডিপেন্ড করে নির্দিষ্ট পরিবাহীর উপাদানের উপর, অর্থাৎ তামার এক ধরনের রোধ, তারপর সিলভারের একরকম, গোল্ডের একরকম, অর্থাৎ রোধগুলো হচ্ছে আলাদা আলাদা। এবং আমরা এই রোধটা হচ্ছে নির্দিষ্ট পরিবাহী রোধ, রোধের মান নির্দিষ্ট। তো দুইটা যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যে পরিবাহীটা দাগাচ্ছি, এই পরিবাহীটার রোধ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে তার দৈর্ঘ্য। অর্থাৎ এই পরিবাহী রোধটা হচ্ছে এর দৈর্ঘ্যের সমানুপাতিক,
আর শর্ত কিন্তু বলা হয়েছে, শর্তটা কি? নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে তাপমাত্রা নির্দিষ্ট হতে, কারণ তাপমাত্রা চেঞ্জ হয়ে গেলে রোদের মান পরিবর্তন হয়ে যাবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে কি, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ছোট হয় বা বড় হয়, তাহলে এই রোধের মানের পরিবর্তন হবে। তো এই রোধের মানের পরিবর্তনটা কেমন হচ্ছে? তো আমি দেখো এই যে একটা চিকন তার আঁকা, এখন তোমরা বলো দেখি যে চিকন তারের রোধ বেশি না এই যে মোটা তারের রোধ বেশি? নিশ্চয়ই চিকন তারের রোধ বেশি। এই যে দেখো ইনভার্স রিলেশন, মোটা যদি হয় তাহলে রোধ কমে যাবে, আর যদি চিকন হয় বেড়ে যাবে। তাহলে এই দুইটা সূত্র যদি আমরা একত্রিত করি আনুপাতিক সম্পর্ক থেকে, তাহলে আমরা লিখতে পারি L ডিভাইডেড A। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, এটা রো, এটা একে আপেক্ষিক রোধ বলা হয়। এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এটা আপেক্ষিক রোধ। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধকে আমরা লিখতে পারি L আর A ডিভাইডেড L। তাহলে আপেক্ষিক রোধের ডেফিনেশনটা কি বলা যায়? এখানে নির্দিষ্ট তাপমাত্রা, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বিশিষ্ট কোনো পরিবাহী রোধই হচ্ছে ওর উপাদানের আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে, এখানে দেখো এখানে ওহম, আর এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে একটা মিটার বাদ গেলে আমাদের এর একক হবে ওহম মিটার, আপেক্ষিক রোধের একক। আচ্ছা, এখন আমরা রোধের সূত্রাবলী দেখলাম, তড়িৎ বিভব নিয়ে একটু আলোচনা করলাম। এখন আমরা দেখি একটা ছোট্ট একটা প্রবলেমে যাই। এই যে দেখো তোমার একটু স্লাইডে একটি পরিবাহী রোধ 0 ডিগ্রি তাপমাত্রা ও 100 ডিগ্রি তাপমাত্রায় যথাক্রমে 4 ওহম ও 6 ওহম। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী রোধ কত হবে? খুবই সহজ প্রবলেমটা। তো এখানে রোধের মান দেওয়া আছে, এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এটা সহজেই প্রবলেমটা সলভ করতে পারবা। রোধের মান তোমরা এটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে থাকলো। আরেকটা দেখো যে 1 মিলিমিটার ব্যাস ও 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহী তারের রোধ 2 ওহম, তারটির আপেক্ষিক রোধ নির্ণয় করো। এখানেও তোমরা একটু খুব সহজে দেখো, আপেক্ষিক রোধের সূত্র আমরা এখনই লিখেছিলাম যে R রো L ডিভাইডেড A। এখানে আমাদের কিসের মান চেয়েছে? রো এর মান। তাহলে রো মানে আমরা নিশ্চয়ই জানি যে R A ডিভাইডেড L। তো মানগুলো বসিয়ে দাও। তো দেখো যেখানে মান দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, ডায়ামিটার, আমাদেরকে এখানে ব্যাসার্ধ করতে হবে। আর আমরা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এখান থেকে আমরা মান বসিয়ে দিতে পারি। আমাদের মান দেওয়া আছে পাই আর স্কয়ারের মান। তাহলে L এর মানটাও দেওয়া আছে 1 মিটার ওহম দেওয়া আছে। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই, আমি উত্তর করে রেখেছি যে পাই 0.5, যেহেতু এটা তার উপরে 10⁻³ স্কয়ার, কারণ পাই আর স্কয়ার। এখানে 1 মিলিমিটারকে ভাগ করলে অর্ধেক আসে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 0.5। আর সেটাকে আমি কি করেছি, মিলিমিটার যেহেতু আছে 1000 দ্বারা ভাগ করেছি, করে আমি মিটার পেয়েছি
তাহলে এটা হয়ে গেল আমাদের পাই আর স্কয়ার। তো এখন আমরা এখান থেকে এখানে মিটার স্কয়ার পেয়ে যাব, আমরা এখানে মিটার, তার মানে উপরে স্কয়ার দিলে মিটার স্কয়ার। এখন এই জায়গাতে আমরা যদি মান বসিয়ে দেই, আর এর মান কত? আর এর মান শুধু 2, তো এল এর মান কত? 1। তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 1.57 গুণ 10⁻⁻6 ওহম মিটার। আমাদের এমসিকিউ থেকে বিভিন্ন পরীক্ষাতে এগুলো প্রশ্নগুলো আসে, অ্যাডমিশন টেস্টে আসে। জানো তোমরা পদার্থবিজ্ঞান, তোমাদের ম্যাথমেটিক্স খুব ইম্পর্টেন্ট, কারণ এটা অ্যাডমিশন টেস্টের সঙ্গেও যুক্ত। আর ওকে, আমরা আরেকটু আগে, তো আমরা এখন দেখব বিজ্ঞানী জুল আমাদের এ বিষয়ে কি বলেছেন। অর্থাৎ বিজ্ঞানী জুলের সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। বিজ্ঞানী জুল বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে কোন পরিবাহীর মধ্য দিয়ে, এই পরিবাহীর মধ্য দিয়ে যদি তার রোধ আর হয়, তাহলে এটা যদি আই কারেন্ট প্রবাহিত হয় এবং সেটা টি সময় ধরে এর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে বিজ্ঞানী জুল বলেছেন যে এখানে তাপ উৎপন্ন হবে। এই তাপটা কত? এই তাপটা হচ্ছে, বলেছে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট প্রবাহের স্কয়ার অর্থাৎ বর্গের সমানুপাতিক। আবার উনি এখানে শর্ত দিয়েছেন, শর্তটা কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় ওটাতে থাকতে হবে যখন আর এবং টি ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, এটা পরিবর্তন করা যাবে না। সেকেন্ড বলেছেন উনি যে এইচ প্রপোর্শনাল আর, অর্থাৎ এখানে কেমন হিট উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করছে এর রোধটা কেমন, সেই রোধের উপর। এখানেও শর্ত আই এবং টি, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে। আর একটা কথা বলেছেন যে উনি এর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে, যত সময় ধরে প্রবাহিত হবে এই হিট তার সমানুপাতিক। সেই এটা যত এখানে উত্তপ্ত তাপ দিবে সেটা এটার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে আবার কি সমানুপাতিক হবে? কে কে কনস্ট্যান্ট থাকবে? যেহেতু আমি দেখেছি টি, তাহলে নিশ্চয়ই আই আর এবং আই। তো এই তিনটা আনুপাতিক সম্পর্ক যদি আমরা এক জায়গায় করি, তাহলে অনুপাতের এই অংশটা এইচ, আর এটা হচ্ছে আই স্কয়ার আর টি। এখন মজার বিষয়, তোমরা একটু দেখে নাও যে আমরা এখানে অনেকে ভুল করি যে সমানুপাতিক কিন্তু এই যে এরকম করে মাঝখানে একটু ফাঁকা থাকে, আর আলফা হচ্ছে এরকম, আর ইনফিনিটি হচ্ছে এইটা। এই তিনটা একটু তোমরা একটু সতর্ক থেকো যখন তোমরা সিম্বলটা দিবা। অনেকেই সঠিক লাগে, দুই একজন একটু ভুল লাগে, তাদের জন্য। ওকে ফাইন। তো এখন আমরা দেখছি যে জুল, বিজ্ঞানী জুল, তো এখন জানো যে সমানুপাতিক উঠে গেলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে কে। এখন আই স্কয়ার আর টি। এখানে দেখো যে এই ধ্রুবক, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং তোমরা জানো যে কাজের একক জুল, তাপের একক জুল, এবং ক্যালোরিও। যদি এইটা জুল হয়, অর্থাৎ এটা এর এসআই একক অ্যাম্পিয়ার, এর একক হচ্ছে ওহম, এর একক হচ্ছে সেকেন্ড, এসআই এককগুলো যদি আমরা বসাই তাহলে কে এর মান হচ্ছে 1, তাহলে সূত্রটা হবে আই স্কয়ার আর টি। তাহলে এর তখন এটা কি হবে? এটা এসআই একক, এর একক হবে, তাপের একক হবে জুল। আর যদি আমি কি করি, তাপের একক যদি আমি ক্যালোরি পেতে চাই, তার মানে এর একক হবে 0.24 আই স্কয়ার আর টি। এটা হচ্ছে ক্যালোরি, এটা হচ্ছে জুল। দুইটাই থাকে বিভিন্ন রকম প্রবলেম দেওয়ার সময়, তোমরা একটু সতর্ক থেকো। আচ্ছা,
এখন আমরা দেখব যে আমরা একটু ওটার একটা প্রবলেম দেখতে পারি, একটা প্রবলেম সলভ করে আসি, আলোচনা করি। ওকে, একটি বৈদ্যুতিক হিটার 110 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ নেয়। 1 মিনিট সময় ওই হিটার কত জুল তাপ উৎপন্ন করবে? খুবই সিম্পল, আমরা জানি যেহেতু জুলে আছে, তাহলে সমীকরণটা কি হবে? এই যে এটা, আর এখানে আমরা কি কি দরকার হচ্ছে আমাদের? হ্যাঁ, ভি আছে না, ভি নেই। এখানে কি আছে? আই আছে। আর এখানে আমাদের, তো এখানে সূত্রগুলো আমি কিন্তু পরিবর্তন করতে পারি। কিরকম? আমরা আরেকজন বিজ্ঞানী, আমি যদিও আলোচনা করব, ওহমের সূত্র থেকে আমরা জানি। তাহলে ওহমের সূত্রটা কি? একটু ওহমের সূত্র 1 মিনিট আলোচনা করে নিই, যেহেতু আমাদের এখানে লেখা আছে ওহমের সূত্র, আমরা আলোচনা করি। তাহলে ওহমের সূত্রটা হচ্ছে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহীর রোধ যদি আর হয় এবং তার উভয় প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমরা কি পাই? বিজ্ঞানী ওহম বলেছেন যে এটা একটা মৌলিক সূত্র। বলেছেন যে নির্দিষ্ট তাপমাত্রায় শর্ত, কিন্তু তাপমাত্রা যখনই পরিবর্তন হবে তাহলে কিন্তু রোধের মানে পরিবর্তন হয়ে যাবে। তো নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য, এখান থেকে এখানে যে বিভব পার্থক্য তার সমানুপাতিক। তো এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে বলা যায় ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র হচ্ছে একটা সম্পর্ক। সম্পর্ক কার সাথে? আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারি। এই সম্পর্কটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক, তড়িৎ বিভব। তো এই সম্পর্ক কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে কি তোমরা বলো, আমি যদি জিজ্ঞাসা করি, বলো স্যার এটা বাড়লে ওটা বাড়ে, ওটা বাড়লে ওটা কমলে ওটা কমে। আচ্ছা, সমানুপাতিক মানে হচ্ছে আনুপাতিক হারে পরিবর্তিত হওয়া, আনুপাতিক হারে। তো তাহলে এই আই সমান সমান কত? এখানে আমরা সমানুপাতিক উঠে দিয়ে একটা ধ্রুবক জি, যেখানে হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, এবং তড়িৎ পরিবাহী এখান থেকে আমরা লিখতে পারি আই সমান সমান, কারণ তড়িৎ পরিবাহীর সঙ্গে আমার রিলেশন হচ্ছে রোধের সঙ্গে সম্পর্ক, কারণ তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক, ইনভার্স রিলেশন। অর্থাৎ এই তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। সিমেন্স, ওকে। আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান সমান হচ্ছে আই আর। এই সেই বিখ্যাত সূত্র, এটা সরল বর্তনীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সরল বর্তনীর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং মৌলিক সূত্র, আমরা এই সূত্র সব জায়গায় কাজে লাগাবো, এবং এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। তো এই ওহমের সূত্র যে আমরা পেলাম, এখন এই ওহমের সূত্রটা কোথায় কাজে লাগাবো? এইখানে। এইখানে দেখো, লক্ষ্য করো যে আমরা যখন সূত্রটা পেয়েছিলাম, এই যে এটা, তো এখানে আমরা যদি ভি কিসের মান বসিয়ে দিব? আমরা যদি আর এর মান বসিয়ে দেই, আর এর মান, তাহলে আর সমান সমান কত? ভি ডিভাইডেড আই। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই। এখানে আমাদের এইচ, তাহলে আই স্কোয়ার ভি ডিভাইডেড আর, এখানে হচ্ছে ভি ডিভাইডেড আই, এখানে টি। তাহলে এখান থেকে আমাদের আই আই বাদ গেলে আমাদের থাকে ভি আই, এইচ সমান সমান ভি আই টি। এটা একটা সমীকরণ। আবার আমরা যদি মনে করি যে না, আমরা এখানে মান বসাবো হচ্ছে আই, তাহলে আই এর মান যদি বসাই, তাহলে আই সমান সমান ভি ডিভাইডেড আর। তাহলে এখানে এই সমীকরণে মান বসিয়ে দেই। তাহলে এই সমীকরণে যদি মান বসিয়ে দেই এইটাতে, তাহলে আমাদের কি হবে একটু দেখি।
ওকে, তো আমরা একটু তাহলে এইচ সমান সমান কত, আমরা আয়ের মান বসাচ্ছি। তাহলে এই সূত্রে আমরা আয়ের মান বসাবো। তাহলে আয়ের মান যদি বসাই তাহলে আই সমান সমান কত, ভি ডিভাইডেড আর স্কয়ার রয়েছে আর টি। এই তাহলে এখান থেকে আমাদের ভি স্কয়ার ডিভাইডেড আর স্কয়ার ইনটু আর টি। তাহলে আমরা যদি এখন লিখি তাহলে ভি স্কয়ার ডিভাইডেড আর আর একটা বাদ দিলে একটা টি থাকে। এই হচ্ছে আমাদের, তাহলে তিনটাই আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের প্রবলেমে যেটাই থাকুক না কেন আমরা সহজেই এই তিনটা সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এই জায়গায় আমাদের কি কি দরকার, এখানে আমাদের দরকার হচ্ছে রয়েছে ভি, রয়েছে এ। তাহলে ভি এবং এর রিলেশন কোথায়, ভি এবং আই, এই যে ভি আই টি সময় দেওয়া আছে। তাহলে এখানে আমরা সহজে এই সূত্রের মধ্যে যেটা আমার দরকার সেটা আমাকে দিতে হবে, সেটা আমাকে বুঝতে হবে যে কোন সূত্রটা আমার এখানে দরকার। এই সমান সমান কত, ভি আই টি। তাহলে ভি এর মান দেওয়া আছে পরিষ্কার কত, 110 ভোল্ট, 1 মিনিট ওখানে সেকেন্ড করে নাও, আর হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 110 গুণিত 5, 1 মিনিট যেহেতু তাহলে 60 সেকেন্ড আমরা বলেছি, তাহলে এরকম হবে জুল। তাহলে আমাদের মানটা কত, ইকুয়েশন আমরা দিয়ে রেখেছি, প্রবাবলি 33,000। তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আমি হয়তোবা আমার 100% কোনো কিছু পারফেক্ট না, আমার ভুল হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা দেখে নিও ক্যালকুলেশন করে। আচ্ছা, তো এত জুল। তো এখন আমরা ওকে, তো আরেকটা প্রবলেম দেখি, কারণ জানো যে প্রত্যেকটা লাইন যখন প্রবলেম করলে আমাদের এটা আরো সুবিধা, আমরা আরো ভালো বুঝতে পারবো। তো আমি বলেছিলাম যে বিদ্যুৎ তড়িৎটা হচ্ছে চার্জের প্রবাহ একক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়। তো আমরা এখানে এখন দেখব যে আই সমান কিউ ডিভাইডেড টি, এটা। তাহলে এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কিউ কত, এখানে কিউ হচ্ছে ইলেকট্রন, এতটি ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে ইলেকট্রনের চার্জ, তাহলে কিউ হচ্ছে কত, 20 ই ডিভাইডেড টি। আমরা এখানে কিসের মান দরকার, টি এর মান দরকার। ইলেকট্রনের চার্জ আমরা জানা আছে আমাদের, তাহলে টি সমান কত, চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19। এটার মান কত, এটার মান হচ্ছে 1.2, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রয়েছে, তাহলে 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের ক্যালকুলেটরে তোমরা মানটা দেখে নাও, 1.6 কত, 10⁻⁻15 সেকেন্ড, অনেক কম সময়। ওকে, একটা ছোট্ট প্রবলেম দেখি। বোর্ডে কি দেখা যায়? ওকে, কোনো বাড়ির মেইন মিটারে কি লেখা আছে, 6 অ্যাম্পিয়ার আর কত, 220 ভোল্ট, এটা লেখা রয়েছে। তাহলে এখন বলা হলো যে ওই বাসায় কতটা 60 ওয়াটের কতটি বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে। ওকে, এটা বোঝার জন্য আমার একটু বিষয়ে আলোচনা করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই প্রবলেমটা এখন করা যাবে না। আমরা একটু দেখি যে ক্ষমতা জিনিসটা কি। তোমরা নিশ্চয়ই ফার্স্ট পার্টে পড়েছো, ক্ষমতা হচ্ছে কাজ ভাগ সময়। তাহলে এটা যেহেতু তড়িৎ, তাহলে একটা যন্ত্রের, একটা বৈদ্যুতিক যন্ত্রের প্রতি সেকেন্ডে কাজ করার
1 সেকেন্ডে যে কাজ করে সেটা হচ্ছে তার ক্ষমতা, অর্থাৎ কাজ করার হার, সে কি হারে কাজ করতে পারে। তো আমরা এখানে ক্ষমতাকে টি লিখতে পারি, আর এখানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড টি। এখন এই কৃত কাজ, এটা আমরা এর আগের অধ্যায়ে দেখেছিলাম যে ভি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান কিউ ভি। তাহলে আমরা এখানে ক্ষমতা পি সমান সমান আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে কিউ ভি। এটা নিশ্চয়ই মনে আছে যে একক একটা আধান, এই আধান তার চারপাশ অঞ্চলে যে প্রভাব বিস্তার করে, এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো একটা টেস্ট চার্জ বা খুবই ক্ষুদ্র মানের পরক চার্জ যদি আমি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসি, এটা নিয়ে আসতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। এই ফর্মুলা দ্বারা আমরা জানি যে চার্জ নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয়। তো আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম, আর নিচে আছে টি। আর এখনই আমরা দেখলাম যে আই মানে হচ্ছে কিউ ডিভাইডেড টি, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ পরিবেহের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে এটা হচ্ছে কিউ ডিভাইডেড টি। তো আমি এখান থেকে কিউ এর মান বসাতে পারি আই টি, তাহলে এখানে লিখতে পারি আমরা পি সমান সমান কত, পি সমান কিউ এর মান হচ্ছে আই টি ভি ডিভাইডেড টি। তাহলে যদি বাদ যায় তাহলে আমরা পি সমান সমান লিখতে পারি ভি আই। ঠিক অনুরূপ ভাবে এখানেও কিন্তু আমরা ওই একই ভি স্কয়ার ডিভাইডেড আর পি সমান সমান হচ্ছে যেরকম আই স্কয়ার আর টি ছিল, তারপরে ছিল হচ্ছে ভি আই টি, তারপর ছিল ভি স্কয়ার ডিভাইডেড আর টি। আমরা ঠিক অনুরূপ ভাবে এখানেও আমরা লিখতে পারি যে পি ইকুয়াল, যেহেতু কাজের হার, সুতরাং আমরা যেটা কাজ পেয়েছি তার। তো আরো জুল কিন্তু এই কথাও বলেছেন যে কৃত কাজ উৎপন্ন তাপের সমানুপাতিক, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি এখানে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবক হচ্ছে জে এইচ, ঠিক আছে? তো এখন এই এর মান যদি 1 হয়, কখন হবে? কাজ এবং তাপ যখন দুইটার এককই, এর একক জুল, এর একক জুল যদি হয়, তাহলে জে এর মান হচ্ছে 1 জুল পার ক্যালোরি। আর জে এর মান যদি হয় এটার মান হবে জে সমান সমান কত, 4.2 জুল পার ক্যালোরি। কখন এটা হবে? যখন হচ্ছে এটার একক জুল, আর এই অর্থাৎ কাজের একক জুল, আর তাপ, এই উৎপন্ন তাপের একক যদি ক্যালোরি হয়, তখন এই সূত্র, এই যে মান এটা বসাইতে হবে। আর যদি তা না হয়, তাহলে আমরা এখানে অর্থাৎ এটাও জুল, এটাও জুল, তাহলে আমরা ডাব্লিউ সমান সমান এটার মান 1, তাহলে এটা হচ্ছে 8। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এইচ সমান সমান আই স্কয়ার আর টি, এইচ সমান সমান ভিআইটি, এইচ সমান সমান ভি স্কয়ার ডিভাইডেড আর টি। সেগুলো আমরা এখানে লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান আই স্কয়ার আর টি, ডাব্লিউ ইকুয়াল ভিআইটি, ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড আর টি। এগুলো আমাদের খুবই দরকার, এখন আমাদের কাজে লাগবে, বিশেষ করে আমাদের প্রবলেমের ক্ষেত্রে। তো আমরা এগুলো এখন ক্ষমতা, একটা যন্ত্রের ক্ষমতার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো এখন দেখো একটা বাসায় কি লেখা আছে, এখানে একটা বাসায় মেইন মিটারে লেখা আছে কত, মেইন মিটারে লেখা আছে হচ্ছে 6 অ্যাম্পিয়ার আর হচ্ছে 220 ভোল্ট। তো 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, তাহলে এখানে আমার দেখতে হবে যে ওই বাসায় ক্ষমতা কত, সর্বমোট ক্ষমতা কত। সেই ক্ষমতাটা কত, পি হচ্ছে কত আমাদের, যেহেতু এ এবং ভি, অর্থাৎ আই ভি, তাহলে আমরা ভি আই, তাহলে কত পাবো দেখো, গুণ করে দাও। ক্ষমতার একক ওয়াট। আচ্ছা, তো এইটা এখন গুণ করে যেটা আমরা পাবো, সেই মানকে আমরা কি করব, ওই যে 60 দ্বারা ভাগ করব, তাহলে আমরা টোটাল যেটা পাবো, হচ্ছে একে যদি আমরা যেটা পেয়েছি, তো এই মানকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব যে
তাহলে মোট বাতির সংখ্যা কত? তাহলে সেই মোট বাতির সংখ্যা হচ্ছে মোট কত 60 ওয়াট যে বাল্ব তার সংখ্যা হচ্ছে 22টি। এটা হতে পারে তাহলে 10 ওয়াটের কত অথবা 30 ওয়াটের কত, যে মানি চাক আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে এই প্রবলেমগুলো এখন আলোচনা করব। তো প্রবলেমগুলো আলোচনা করি। সেই প্রবলেমগুলো কি? নাম্বার 1, আমাদের বিদ্যুৎ বিলের মান বের করব। আমরা এটা একটা বড় প্রবলেম, মানে অনেকগুলো বিষয় রয়েছে। আমি ক্ষুদ্র করে একটা দিই। যেমন আমাদের বাড়িতে বাসায় 100 ওয়াটের একটি বাল্ব রয়েছে। কয়টি বাল্ব? 3টি বাল্ব। তো 3টি বাল্ব রয়েছে কত ওয়াটের? 100 ওয়াট। এই বাল্বগুলো গড়ে কয় ঘন্টা চলে? 3 ঘন্টা চলে ধরলাম দিনের বেলায়। 3 ঘন্টা চলে। আচ্ছা, এখন তাহলে 1 মাসে অর্থাৎ 30 দিন ওই একটা বাল্বে কি পরিমাণ এনার্জি কনজিউম করবে? তারপরে আমরা বলতে পারি যে ওই 1 মাসে ওই বাসায় ওই বাল্বের জন্য কত বিদ্যুৎ আসবে। আমরা যদি একটা বের করি, এরপরে এই বাল্ব 3টি বাল্ব আছে, তারপরে 4টি ফ্যান আছে, একটা টেলিভিশন আছে, একটা ফ্রিজ আছে, এগুলো সবগুলো আমরা এর মান জেনে আমরা এগুলো কি পরিমাণ এনার্জি কনজিউম করে এগুলো সেখান থেকে আমরা টোটাল এনার্জি কত এবং টোটাল এনার্জির জন্য আমাদের কত বিদ্যুৎ খরচ হবে এটা আমরা একটু বের করব। তার আগে আমরা একটা দেখি। যেমন এটা যদি মান বের করি তাহলে কি হবে? এর মজার বিষয় হচ্ছে যে আমরা জানি আমরা এই যে শক্তির বিল দেই, অর্থাৎ বিদ্যুতের যে শক্তি খরচ করি সেটা হচ্ছে কত? পিটি। ক্ষমতা পি সমান সমান কত? ডাব্লিউ ভাগ টি। আর ডাব্লিউ সমান সমান পি গুণ টি। তো এই পি এর মান আমরা অলরেডি এখানে জেনে গেছি কত? 100 ওয়াটের কত বাল্ব? 3টি বাল্ব। কয় ঘন্টা জ্বলে? 3 ঘন্টা গড়ে। কতদিন? 1 মাস। ওখানে বলা হয়নি কোন মাসে, এটা কি ইম্পর্টেন্ট। যদি বলতো যে জানুয়ারি মাসে, যদি বলতো ফেব্রুয়ারি মাসে, যদি বলতো এত সালের ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত, সেটা কি লিপ ইয়ার নাকি। আর যদি বলছে এমনি মাস, আমরা ছোটবেলায় শিখেছি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এটা হচ্ছে 31, তার জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, লিপ ইয়ার হলে 29, মার্চ 31, এপ্রিল, এরকম করে আমাদের চেঞ্জ হয়ে যাবে। কিন্তু 31 দিনের মাসই বেশি, তারপরে আমরা মাস বলতে 30 দিনের মাস বুঝায়। তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা এইটা যেটা পাচ্ছি, এই যে ওয়াট, এটা হচ্ছে ওয়াট আওয়ার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এই ওয়াট আওয়ারকে আমাদের কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করে এখানে হচ্ছে কিলো ওয়াট আওয়ার করতে হবে। তাহলে এই বাল্বের আমরা যে বিদ্যুৎ যে ইউনিটের দাম দেই সেটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। বা এখানে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, অথবা শুধু ইউনিট এগুলো দেই। এবং তোমরা জানো যে এই বিদ্যুতের যেমন গ্রাম অঞ্চলে হয়তো বা 3 টাকা 1 ইউনিটের দাম, 1 ইউনিট। হয়তো বা রাজশাহীতে আমি জানি না কত, 4 টাকা 50 পয়সা হতে পারে। ঢাকাতে হচ্ছে আরো বেশি হতে পারে, 6 টাকা 60 টাকা। এর আবার বিভিন্ন রকম খরচ আছে। 100 ইউনিট, 200, যদি 500 ইউনিট হয় তার বেশি হলে আরো এগুলো দাম বেড়ে যায়। অনেক জটিল হিসাবগুলো রয়েছে। তো আমরা একটু সহজে দেখি যে এইভাবে কিভাবে আমাদের বাসায় বিদ্যুতের কত খরচ করি এবং কত টাকা সেখানে আমরা
তাহলে বিল হিসেবে আসবে। এবং যদি আমাদের একটা ইউনিটের দাম দেওয়া থাকে, যে কোনো বললো যে একটা ইউনিটের দাম হচ্ছে 4 টাকা 50 পয়সা, তাহলে আমরা কত ইউনিট খরচ করেছি, এই যে এটা, এই ডাব্লিউ হচ্ছে ইউনিট। এখানে কোনো বই দেওয়া আছে এন, এন হচ্ছে আমরা এন কত পেয়েছি এটা। তো এটা একটা বাল্বের জন্য, কিন্তু আমার বাসায় তো আর একটা মানে শুধু এই যে শুধু বাল্ব জ্বলে না, 3টা বাল্ব জ্বলছে, কিন্তু শুধু বাল্ব তো নেই, আরো অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু হিসাব করব। এই যে আমাদের এই প্রবলেমটা, এখানে দেখো একটা বাড়িতে 100 ওয়াটের 10টি, এত ওয়াটের 5টি বাতি বাল্ব রয়েছে, এবং 3 কিলোওয়াটের একটি হিটারও আছে। বাতিগুলো প্রতিদিন এত ঘন্টা জ্বলে এবং হিটার দৈনিক 2 ঘন্টা চলে। জানুয়ারি মাস, এই যে জানুয়ারি মাস উল্লেখ করে দিয়েছে, তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এটা 31 দিনের মাস। ওই বাড়ি কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে, তাহলে এখান থেকে তোমরা সহজেই আমরা, তাহলে কি কি আছে, কয়টা আছে, 100 ওয়াটের 10টি, 60 ওয়াটের 5টি, 3 কিলোওয়াটের একটি হিটার আছে, এবং তাদের গড়টা দেখিয়েছে। তাহলে আমরা এখান থেকে সহজেই আমরা মান বের করতে পারি যে টোটাল প্রথমের ক্ষেত্রে এনার্জি কনজিউম করছে কত। আমাদের সূত্র কিন্তু এই যে উপরে যেটা লেখা আছে W সমান, তাহলে প্রথমটার ক্ষেত্রে W1, আর W1 সমান কত, ইকুয়াল আমাদের 100 ওয়াট। কয়টি বাল্ব, 10টি। গড়ে কত ঘন্টা জ্বলে, 6 ঘন্টা। কতদিন জ্বলে, জানুয়ারি মাসে টোটাল বিল, তার মানে 31 দিন। এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে এটা হবে কিলো ওয়াট আওয়ার বা বিউটি। আচ্ছা, তাহলে এটার জন্য কিসের জন্য পেয়ে গেলাম, এটা হচ্ছে 100 ওয়াটের 10টি বাল্বের জন্য। এবার W2 কত, এবার হচ্ছে 60 ওয়াটের, তাহলে 60 ওয়াটের কয়টি বাল্ব, 60 ওয়াটের 5টি বাল্ব, কত, আর 1000 দ্বারা ভাগ। এটাও আমাদের ওই বিওটি বা কিলোওয়াট আওয়ার, একই কথা। এইবার আমরা দেখতে পাচ্ছি কত, একটি হিটার জ্বলে, গড়ে কয় ঘন্টা, 2 ঘন্টা। হিটারের ক্ষমতা কত, হিটারের ক্ষমতা দেওয়া আছে দেখো, কিলোওয়াট ওয়াট, এখানে 1000 দ্বারা ভাগ করছি, কিলোওয়াট 1000 দ্বারা গুণ করে আমরা ওয়াট করলাম, সেখানে আমি কিলোওয়াট আওয়ার, আর এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার 1000 দ্বারা ভাগ করেছি, এখানে আমরা ইউনিট দিলাম, একই কথা। এগুলো কিলোওয়াট আওয়ারকে বলে, এটা কি ইউনিট বলে। তাহলে আমরা টোটাল কত ইউনিট খরচ করেছি এটা একটু দেখি। তাহলে টোটাল W সমান কত, W1, W2, W3, তাহলে আমাদের টোটাল এনার্জি কিলোওয়াট আওয়ারে আমাদের এত, কত মান আমরা একটু দেখে নেই, 7.8 কিলোওয়াট আওয়ার। এখন যদি বলা হয় যে ওইটা ওই বাসায় ওই মাসে কত বিদ্যুৎ খরচ, এখন বলে দিল যে 1 ইউনিট সমান কত, 5 টাকা, তাহলে 5 দিয়ে গুণ করলে ওই বাসায় বিদ্যুৎ বিলের মান এত। তাহলে এভাবে আমরা এখানে আমরা শুধু ওয়াট দেখলাম, ওয়াট দিয়ে খুব এক ধরনের হিসাব করলাম, কিন্তু এটা যদি অন্যভাবে থাকে, অর্থাৎ আমরা তো শুধু ওয়াট দিয়ে মান পেলাম। যেমন দেখো যে একটা বাল্ব, এরকম করে বাল্বের কি আছে যে 400 ওম রোধ, এবং এটা কত ভোল্টের সঙ্গে যুক্ত আছে, 12 ভোল্ট বা 10 ভোল্ট, ঠিক আছে। এখন বললো যে একটা বাসায় একটা বাতি জ্বালানো রয়েছে, 12 ভোল্টের একটা ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা রয়েছে। তাহলে এখন বলা হলো যে যদি ওই বাতিটি 3 ঘন্টা জ্বলে, তাহলে কি পরিমাণ শক্তি কনজিউম করবে। তাহলে এখান থেকে আমরা পাই, দেখো যে আবার W সমান কত, PT। এখন W PT, এই P এর মান কত, কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে রোধ এবং V, তাহলে V স্কয়ার ডিভাইডেড R ইনটু T। তাহলে V এর মান কত দেওয়া আছে, আর কয় ঘন্টা বললাম,
3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমি যা মান চাই ওকে পেয়ে যাব। তাহলে এখানে ধরলাম যে 3 ঘন্টা চললে এখানে কি পরিমাণ এনার্জি সে কনজিউম করবে, তাহলে এনার্জি কনজিউম করবে ডাব্লিউ সমান কত, এখানে হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে আমরা এত, এখানে যদি আরো 1000 দ্বারা ভাগ করি তাহলে এইবার আমরা পেয়ে যাব কিলোওয়াট আওয়ার, কারণ আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে কিলোওয়াট আওয়ারে। তাহলে এখানে আমরা বলতে পারি এত কিলোওয়াট আওয়ার, তাহলে এত ইউনিট। তাহলে এখানে যে মানটা পাবো ক্যালকুলেশন করে আমরা সেটা যদি বিদ্যুৎ বিলের কত টাকা বিল আসে ওই একটা ইউনিটে, ঢাকা শহরে যদি হয় বা রাজশাহী শহরে হয়, তাহলে আমরা সেখানে সহজে মান বের করতে পারি। তাহলে কি বোঝা গেল যে আমরা শুধুমাত্র যে ডাব্লিউ বের করব শুধু পি এবং টি দিয়ে নয়, এখানে হইতে পারে বি স্কয়ার ডিভাইডেড আর ভিআই হইতে পারে, অথবা এই যে পি দিয়ে থাকতে পারে, সেটা আবার এই যে আগের প্রবলেম দেখেছিলাম যে কিলোওয়াটে দেওয়া থাকতে পারে, সেটা ডিপেন্ড করে। এটা খুবই প্রত্যেকবার এখান থেকে প্রবলেমগুলো আসে। এখন তোমরা এটা ভালো করে একটু দেখে নিও, সলভ করো এই অংশটা। তাহলে আশা করি যে তোমরা তোমাদের নিজেদের বাড়ির বিদ্যুৎ বিলটা নিজেরাই বের করতে পারবে। যদিও যারা সেকেন্ড ইয়ারে পড়ে তারা এক্সপার্ট হয়ে গেছে, আমি ফার্স্ট ইয়ারদেরকে বলছি এটা তোমাদের জন্য ভালো। ওকে, এবার আমার তারণ বেগ এই অংশে আমরা তারণ বেগ নিয়ে আলোচনা করব। এখনই আমরা বললাম যে এটা হচ্ছে নিম্ন বিভব আর এটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে ইলেকট্রনগুলো কি করবে, যদি একটা পরিবাহীর দুই প্রান্তে নিম্ন বিভব এবং উচ্চ বিভব অর্থাৎ বিভব বৈষম্য সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে আমাদের এই ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাড়িত হবে, অর্থাৎ এই পাশে যাবে, কিন্তু তারা নির্দিষ্ট ত্বরণ নিয়ে যেতে পারবে না বা নির্দিষ্ট বেগ নিয়ে যেতে পারবে না। কেন? কারণ বলেছিলাম যে ইলেকট্রনগুলো বাধা সম্মুখীন হবে কার কাছে, ওই যে তার সে পদার্থের যে অণুগুলো রয়েছে তাদের সঙ্গে ধাক্কা লাগবে, তার মানে সে যে পথে যাবে না। তো একটা গড় যে বেগে যাবে, অর্থাৎ ইলেকট্রনের একটা পরিবাহের মধ্যে যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন তাদের যে একটা গড় একটা বেগে প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। তো আমি এখন এই তারণ বেগের একটু দেখবো যে একে বেগটাকে ভিডি দ্বারা প্রকাশ করা হয়, জিফট ভেলোসিটি। এই জিফট ভেলোসিটি বা তারণ বেগ, এটা তারণ দ্রুতিও বলা হয়। তো এই যে এটাকে ভিডি দ্বারা প্রকাশ করলাম, আর এই পর্যন্ত দৈর্ঘ্য ধরলাম যে তারের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এল দৈর্ঘ্য, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, আর প্রতি একক ঘনমিটারে এই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন সংখ্যক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। তাহলে আমরা এখানে দুইটা কথা বলবো, যে আমরা জানি যে ভিডি ইকুয়াল কত, এল ডিভাইডেড টি। বেগ কিভাবে পাই, দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, সেটাই হচ্ছে বেগ। তাহলে তারণ বেগের ক্ষেত্রে এটা যে এখান থেকে যদি এই জায়গায় যায় তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল আর সময়টা হচ্ছে টি। তো এখান থেকে ডিটি ইকুয়াল কত, এল ডিভাইডেড টি। তো আমরা এখানে একটু লক্ষ্য করো যে এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা জানি আই ইকুয়াল কত, কিউব ভাগ টি, 2 নম্বর দিলাম। এখন লক্ষ্য করো যে কিউ চার্জ, এখানে কতটুকু চার্জ আছে, তাহলে কিউ চার্জকে আমরা বলি যে যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই সংখ্যক ইলেকট্রনের চার্জ, তার প্রতি একক ঘনমিটারে হচ্ছে এন, আর টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে ইলেকট্রন হচ্ছে যে এই কিউ এর মান হচ্ছে এ ই এন এল, অর্থাৎ এই টোটালের মধ্যে এই সংখ্যক চার্জ রয়েছে। তো আমরা এখানে লিখতে পারি এ ই এন এল আই।
তাহলে এখান থেকে আমাদের ডিভাইডেড টি। এখন এখানে দেখো টি এর মানটা বসিয়ে দিব আমরা, টি এর মানটা বসিয়ে দিব। তাহলে টি এর মানটা যদি বসিয়ে দেয় কত হবে? এখানে টি সমান সমান কি লেখা যায়? L ডিভাইডেড ভিডি, টি এর মান। ওকে, তো এই টির মানটা যদি আমি বসিয়ে দেই এই জায়গায়, একটু করে দেই, তাহলে আমাদের সূত্রটা লিখতে পারি আমরা AENL, AENL, আর টি এর মান কত? L ডিভাইডেড ভিডি। তাহলে এইভাবে মান লেখা যায়, L এর বাদ যায়, এটা উপরে যায়, তাহলে আমি লিখতে পারি যে ANE তড়িৎ প্রবাহ I সমান। এখন এখান থেকে আমরা মান বের করতে পারি। কিসের মান? এখানে হচ্ছে এই তারণ বেগের মান কত? I ডিভাইডেড ANE, এটাই হচ্ছে তারণ বেগ। তারণ বেগের আমরা রাশিমালা পেলাম। আমার আজকে আরো বিষয়গুলো আলোচনা রয়েছে, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিরশফস ল। এটা তো আলোচনা করার সুযোগ একটু আলোচনা করে নিই।